বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ শনিবার 1 জুন 2024-এর ঐতিহাসিক লোকসভা নির্বাচনের শেষ দিন। আক্ষরিক অর্থেই আগামী 5 বছরের জন্য এদেশ কারা শাসন করবে, কোন দল শাসন করবে তা নির্ধারণ হয়ে যাবে আজকের নির্বাচনে। আজকে ভোট গ্রহণ হওয়ার পরে আগামী 4 জুন দেশের মানুষ কি জনাদেশ দিল তা প্রকাশ্যে আসবে। তারপর সরকার গঠিত হবে এবং সরকার পরিচালিত হবে। দেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে সম্মান জানিয়ে মানুষের রায়কে মেনে নেওয়াটাই সব রাজনৈতিক দলের কাছে একান্ত কাম্য বলে আমাদের মনে হয়েছে। কিন্তু আজকেই অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার পরে অর্থাৎ 6টার পর থেকে চ্যানেলে দেখবেন শুরু হবে এক্সিট পোলের নামে এক নতুন ড্রামা, নতুন নাটক। এই ড্রামা কতটা বিশ্বাসযোগ্য, কতটা সত্য, কতটা অবাস্তব তা নিয়ে যথেষ্ট বিতর্ক থাকতে পারে, কতটা বৈজ্ঞানিক তা নিয়েও বিতর্ক থাকতে পারে। প্রশ্ন যেখানে সবচেয়ে বড় বিষয় সেখানে হচ্ছে নির্বাচন কমিশন কি আজ অর্থাৎ শনিবার 1 জুন জানাতে পারবেন যে আজকে অর্থাৎ শেষ দফার নির্বাচন কত শতাংশ হয়েছে। দুঃখের হলেও সত্য, এই সোশ্যাল মিডিয়ার যুগে, বিজ্ঞান প্রযুক্তির যুগে, মোবাইলের যুগে দাঁড়িয়েও আমাদেরকে নির্বাচনের শতাংশ জানতে কম করে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হচ্ছে। শুধু তাই নয়, প্রথম দফার নির্বাচনের শতাংশ জানতে আমাদেরকে প্রায় 10 দিন অপেক্ষা করতে হয়েছে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে শ্লাঘার আর অন্য কোনো বিষয় হতে পারে না। দেশের নির্বাচন ব্যবস্থায় নির্বাচন কমিশন তার দায় এবং দায়িত্ব যথাযথভাবে পালন করলে এদেশের সাধারণ মানুষের যে রায়ের প্রতিফলন হওয়ার সম্ভব বলে অনেকেই মনে করছেন। এই প্রেক্ষাপটের বিরুদ্ধে কিছু মানুষ, কিছু এনজিও দাবি করেছিল যে কত ভোটার আর কত ভোট পড়ছে আর কত শতাংশ, এই হিসাবটাকে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন তা দিতেও অস্বীকার করে। শেষ পর্যন্ত গত সপ্তাহে একটা হিসাব প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। যাই হোক, নির্বাচন কমিশন তার দায়িত্ব সে পালন করবে, এটা আমরা আশা এবং প্রত্যাশা রাখছি। তবে আজকের নির্বাচন নিয়ে যদি এক্সিট পোল হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনকেও প্রকাশ্যে আনতে হবে যে কত শতাংশ ভোট পড়েছে। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এক্সিট পোল কেন করা হয়? এক্সিট পোল যখন করা হতো, যে সংস্থা করতো একটা সময়, তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। বর্তমান সময়ে যারা এক্সিট পোল করে এবং যে মিডিয়াগুলো এক্সিট পোল নিয়ে হৈ হৈ করতে থাকে তারা দেখবেন তাদের যে সমস্যা, তারা একটি পার্টির, একটি দলের মুখপাত্রের মতো কাজ করে, যেটা ভারতীয় মতো গণতান্ত্রিক দেশে কাম্য নয়। সেটাই কিন্তু হচ্ছে। এক্সিট পোলের ব্যাখ্যা নিয়ে, এক্সিট পোলের সমস্যা নিয়ে অনেক কথা বলা যেতে পারে। তবে একটা কথা বলতেই পারি যে এক্সিট পোল বেশিরভাগ ক্ষেত্রেই মিলছে না। যেমন মেলেনি হিমাচল প্রদেশে, যেমন মেলেনি পশ্চিম বাংলায়, যেমন মেলেনি কর্ণাটকে, যেমন মেলেনি অন্যান্য অনেক রাজ্যের ক্ষেত্রে। আমরা যদি দেখি দিল্লির ক্ষেত্রে তো হারিয়ে দেওয়া হয়েছিল আপকে, এবং আমরা কর্ণাটকে কংগ্রেস বিশাল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসছে, সাধারণ মানুষ যখন বলছে, কংগ্রেস দল যখন বলছে, ঠিক তখনই এক্সিট পোল ঠিক উল্টো দেখালো এবং তাই নিয়ে চললো হৈ হৈ কয়েকদিন। তারপরে আমরা দেখলাম যে হিমাচল প্রদেশে আসছে না কংগ্রেস সরকার, এটা আগে থেকেই বলে দেওয়া হলো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন আলোচনার বিষয় হচ্ছে এক্সিট পোল বনাম বাস্তবতা। বর্তমান সময়ে এক্সিট পোল যে করা হয়
তার একটাই কারণ হচ্ছে যে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীদেরকে উজ্জীবিত করা। তারা যদি আগেই জানতে পারে তারা হেরে যাবে বা তারা আসন কম পাবে, তারা উজ্জীবিত হবে না, তারা গণনা কেন্দ্রে যাবে না, গণনা কেন্দ্রে তারা অ্যাগ্রেসিভ মাইন্ড দেখাবে না। এই সব বিষয়টিকে একটা মানসিক চাপ তৈরি করার, বিরোধীদের উপর একটা মানসিক চাপ আর নিজস্ব কর্মীদের উপর একটা উজ্জীবন করাটাই এই এক্সিট পোলের লক্ষ্য বলে বর্তমান সময়ে আমাদের মনে হয়েছে। যেমন ধরুন পশ্চিমবাংলার ক্ষেত্রে এক্সিট পোল বলেছিল যে অনেক বেশি আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপি কিন্তু ক্ষমতায় আসেনি সেই সময়, এটা মাথায় রাখতে হবে। এবারে আমাদের কাছে যেটুকু খবর এসেছে সেই খবর থেকেই বলছি যে কয়েকটা সংস্থা এক্সিট পোল করেছে, সেগুলো দেখানো হবে আজকে বিকেল সন্ধে 6টা-7টা নাগাদ দেখানো হবে বিভিন্ন টিভি চ্যানেলে। সেখানে কোনো এক্সিট পোল বলবে যে সবচেয়ে যে এক্সিট পোল সবচেয়ে কম দেখিয়েছে বিজেপিকে, সে দেখিয়েছে 256 থেকে 276-এর মধ্যে আসন ওঠানামা করবে। আবার সবচেয়ে বেশি যে দেখিয়েছে সে দেখিয়েছে 315 থেকে 320টা আসন পেতে চলেছে বিজেপি এবং এনডিএ জোট। আমাদের কাছে যেটুকু খবর এসেছে বিভিন্ন সূত্র ধরে, এবং একটা জার্মানি সংস্থা এই এক্সিট পোলটা করেছে, তারা আসলে জেনুইন কি রিপোর্ট দিয়েছে সেটা জানা যাবে না। যেটা জানা যাবে সেটা হচ্ছে যেটা মিডিয়া দেখাবে সেটাই আপনারা জানতে পারবেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে বলা হয়েছে এখানে নাকি বিজেপি খুব ভালো রেজাল্ট করবে, ওই এক্সিট পোলে যে এক্সিট পোল দেখানো হবে। কিন্তু পশ্চিমবাংলায় কি সত্যি বিজেপি ভালো রেজাল্ট করবে? আপনারা তো পশ্চিমবাংলার বাসিন্দা, আপনারাই বলুন, এখানে কি সত্যি পারবে বিজেপি? যে হাওয়া বিজেপি ছিল সেই হাওয়া কিন্তু বিজেপির নেই, এটা বাস্তব সত্য কথা। বিজেপির কর্মীরা হতোদ্যম হয়ে উঠেছে, বিজেপির সাংগঠনিক দক্ষতা ক্ষমতা একেবারেই নেই বললেই হয়। হয়তো দেখবে পূর্ব মেদিনীপুর আছে শুভেন্দুর জন্যে, কিন্তু বলুন কলকাতায় কটা বুথে এজেন্ট দিতে পারবে বিজেপি? 2000 যদি বুথ হয় সেটা সর্বসাকুল্যে হয়তো 1000 বুথ এজেন্ট দিতে পারবে। বাকি 1000 বুথে যদি এজেন্ট দেওয়ারই ক্ষমতা না থাকে, তাহলে সেই দলের সাংগঠনিক অবস্থা কোথায় গেছে সেটা মাথায় রাখতে হবে। এই সংগঠনের অবস্থা নিয়ে ভোটে জেতা সম্ভব। যেমন কংগ্রেসকে বলা হচ্ছে যে 75 থেকে 80টা আসন হয়তো সে পাবে, কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে খানিকটা বিশ্বাসযোগ্যতা দেখানো যায় যে হ্যাঁ ঠিক আছে, কংগ্রেসের সাংগঠনিক অবস্থা খারাপ। কিন্তু এটাও ঠিক কথা, কংগ্রেস যে এবারে নির্বাচনে 100 ক্রস করবে বা 100-র কাছাকাছি পৌঁছে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই। কিন্তু বলছেন, ওরা বলবে, কারণ বলবে এই কারণে যে দামাতে হবে, কর্মীদেরকে চাপতে হবে। আমরা যদি বলি যে পশ্চিমবাংলায় যারা বাসিন্দা, পশ্চিমবাংলার যারা ভোটার, পশ্চিমবাংলার যারা রাজনৈতিক কর্মী, তারা শুনে রাখুন, পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস এখনও ভালো রেজাল্ট করবে এবং বামেরা দ্বিতীয় শক্তি হিসাবে এখানে উঠে আসছে। এক্সিট পোল যাই বলুক না কেন, পশ্চিমবাংলার বামেরাই দ্বিতীয় শক্তি। তাই এক্সিট পোলের বাস্তবতা আর রিয়েলিটি, এক্সিট পোলের কথা আর রিয়েলিটি, অর্থাৎ গদি মিডিয়ার এক্সিট পোল বনাম রিয়েলিটি অনেক তফাৎ আছে। পশ্চিমবাংলা থেকেই আপনারা সেটা প্রমাণিত হবে। পশ্চিমবাংলায় বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসছে এবং প্রধান নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। এক্সিট পোল যাই বলুক, আমরা যা বলছি আপনারা তা মিলিয়ে নেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো